বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বোঝা। তাহলে শুরু করছি আজকের গল্প। বিবাহ সাগরপুরে। আজ মহাধুম। রোশন চৌকি আর ঢাকের বাদ্যে গ্রাম সরগরম। সপ্তাহ ধরিয়া যে কি কাণ্ড বাঁধিয়া গিয়াছে তাহা গ্রামের এবং তৎপার্শ্ববর্তী 4-5 ক্রোশের সকল লোক জানে। এ রাজস্ব যজ্ঞে ঢাক ঢোলের এমন মহান একত্রে সমাবেশ, সানাই দলের এমন আদর্শ ঐক্য ভাব, কাৎস্য নির্মিত বাদ্যযন্ত্রের এমন প্রচণ্ড বিক্রম দেখা গিয়াছিল যে গ্রামের লোক ইতিপূর্বে এমন কাণ্ড কখনো আর দেখেন নাই। রং বেরঙের বাদ্যযন্ত্রের সাহায্যে মনুষ্য শ্রেণীর যে আনন্দ কোলাহল উত্থিত হইয়াছে তাহাতে গ্রামের পশুগুলা অত্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে, বিশেষ করে গরু বাছুরের দল। ঢাক ঢোলের আত্মদ্রোহিতায় তাহাদের মর্ম পীড়ার আর সীমা নাই। এত সমারোহের কারণ একটা নাবালক 14 বর্ষীয় বালকের বিবাহ। সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষ করিয়াই এমন কাণ্ড বাঁধিয়া গিয়াছে। হরদেব মিত্র বেশ বড় লোক। প্রায় 25-26 হাজার টাকা তাহার বাৎসরিক আয়। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে এন্ট্রান্স ক্লাসে সে পড়ে। এত অল্প বয়সে বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মাতার বধূর মুখ দেখিবার একান্ত সাধ। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সহিত সত্যেন্দ্রর বিবাহ হইয়া গেল। রাঙা বউ। সত্যেন্দ্র মহাসুখী। 10 বছরের টুকটুকে ছোট বউটির মুখ দেখিয়া সত্যেন্দ্রর জননী বিশেষ হৃষ্টচিত্ত হইলেন। বিবাহের পর বৎসরেই হরদেববাবু বধূ আনিলেন। কারণ গৃহিণীর এরূপ অভিসন্ধি ছিল না যে বধূকে পিতৃগৃহে রাখিয়া দেন। তিনি প্রায় বলিতেন, বিয়ে হলে মেয়েকে আর বাপের বাড়িতে রাখতে নেই। মতটা মন্দ নহে। সত্যেন্দ্রর পাঠের সুবিধার জন্য হরদেববাবুকে সস্ত্রীক কলিকাতাতেই থাকিতে হইত। সরলা কলিকাতায় আসিল। অল্প বয়সে বিবাহ হইয়াছিল বলিয়া সরলা হরদেববাবুর সহিত কথা কহিত। এমনকি সত্যেন্দ্র উপস্থিত থাকিলেও সে শ্বশ্রু ঠাকুরানীর সহিত কথা বলিত। গৃহিণীর তাহাতে সুখ ভিন্ন অসুখ ছিল না। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একটিবার বাটি লইয়া গেলেন। তাহার 2-1 মাস পরে সত্যেন্দ্র একদিন রাগ করিয়া বলিয়াছিল, বইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতের কালি শুকিয়ে গেছে, এমন একজন নেই যে এগুলো দেখে। কথাটা মা বুঝিলেন। হরদেববাবুর কানেও গেল। তিনি হাসিয়া বউ আনিতে পাঠাইলেন। লিখিলেন, আমার বাটিতে বড় গোলযোগ উপস্থিত হইয়াছে। মা ভিন্ন বোধ হয় থামিবে না, সুতরাং মাকে পাঠাইয়া দিবেন। আবার সরলা আসিল। সত্যর ছোটখাটো কাজগুলি সেই করিত। বইগুলি ঝাড়িয়া মুছিয়া সাজাইয়া রাখা, কলেজের জামা কাপড়গুলি ঠিক করিয়া রাখা। অর্থাৎ তাড়াতাড়িতে 2 হাতে 2 রকমের বোতাম কিংবা আহার করিতে অত্যন্ত বিলম্ব হইয়া গিয়াছে। কলেজের 1 ঘন্টা যায় যায় সময়। এক পায়ে কার্পেটের, অপর পায়ে বার্নিশ করা জুতা সে না পরিয়া ফেলে। ফর্সা জামার উপর রজক ভবনে শুভাগমনের জন্য প্রদত্ত চাদরের জুলুম না হয়, এইসব কাজগুলা সরলাই দেখিত। সরলা না থাকিলে এইসব গণ্ডগোল তাহার প্রায়ই ঘটিত। এমন অন্যমনস্ক লোক
কেহ কখনো দেখে নাই। এই সকল কাজ সরলা ভিন্ন অপর কাহারও দ্বারাও হইত না বটে, আর হইলেও সত্যেন্দ্রর পছন্দ হইত না। কাজগুলি তাই সরলাই করিত। সুশীলার ছেলের অন্নপ্রাশন। সুশীলা সরলার বড় দিদি, তাহার ছেলের ভাত। সুতরাং কামাখ্যাবাবু দৌহিত্রের অন্নপ্রাশন উপলক্ষে সরলাকে বাটি লইয়া যাইবার জন্য কলিকাতায় আসিলেন। সরলার দিদি সরলা ও সত্যেন্দ্রকে যাইবার জন্য বিশেষ অনুরোধ করিয়া পত্র লিখিয়াছিল। বিশেষত সরলা প্রায় 3 বৎসর যাবৎ দিলজানপুরে যায় নাই। সত্যেন্দ্রও যখন যাইতে সম্মত হইল, তখন কামাখ্যাবাবু পরমানন্দে জামাতা কন্যা লইয়া দেশে আসিলেন। গৃহিণী বহু দিবসের পর তাহাদিগকে পাইয়া অত্যন্ত আহ্লাদিত হইলেন। তাহার ছেলের ভাত, সে আসিয়া দুইজনকে অনেক রকমের আপ্যায়ন করিল। শুভকর্ম নির্বিঘ্নে সমাধা হইয়া যাইবার পর সত্যেন্দ্র বাটি যাইতে চাহিল, কিন্তু গৃহিণী তাহাতে বিশেষ আপত্তি করিলেন। বলিলেন, এতদিন পরে এসেছ, আরও কিছুদিন কিন্তু থেকে যেতে হবে। সরলাও ছাড়িল না। সুতরাং আরও 2-4 দিন থাকিতে সত্যেন্দ্র সম্মত হইল। 2-4 দিন কাটিয়াও গেল, তবুও সরলা ছাড়িতে চাহে না। কিন্তু না যাইলেও নহে, পড়াশোনার বিশেষ ক্ষতি হইতেছে, পরীক্ষারও অধিক বিলম্ব নাই। আসিবার সময় সরলা জিজ্ঞাসা করিল, আমাকে আবার কবে নিয়ে যাবে? সত্যেন্দ্র কহিল, যখন যাবে তখনই। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যেও। সত্যেন্দ্র অতিশয় আহ্লাদিত হইল, সে এতটা ভাবে নাই। তখন অশ্রু জলের মধ্যে সরলা স্বামীকে বিদায় দিয়া হাসিয়া বলিল, দেখো, আমার জন্য যেন ভেবো না, আর রাত্রি পর্যন্ত পড়ে যেন আবার অসুখ না হয়, মনে থাকবে তো? রাত্রি 10টার অধিক না পড়িবার জন্য সরলা বিশেষ করিয়া মাথার দিব্য দিয়া দিল। কি একটা উদাস পাড়া প্রাণ লইয়া সত্যেন্দ্র সেই দিন কলকাতায় পৌঁছাইল। সত্যেন্দ্রনাথ একখানা পুস্তক লইয়া বসিয়াছিল। পুস্তকের পৃষ্ঠার সহিত মনের একটা বিষম দ্বন্দ্বযুদ্ধ চলিতেছিল। সত্যেন্দ্র গনিয়া দেখিল, সমস্ত দিনে মোটে 26 লাইন পড়া হইয়াছে। দুঃখিত ভাবে সে ভাবিল, বাহ, এরকম পড়লেই পাশ হবে আর কি। ক্রমে দুঃখ ঈষৎ ক্রোধে পরিণত হইল। সে ভাবিল, সমস্তটাই ওই পোড়ামুখী সরর দোষ। এই 5 দিন আমি এসেছি, এতটুকুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়তে গেলে আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিলেই ভালো করে পড়ব, কিন্তু হলো তো ঠিক উল্টো। না, কালকেই তাকে আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হব নাকি? যথারীতি পরদিন সরলাকে আনতে যাইল সত্যেন্দ্র, কিন্তু গিয়া দেখিল সরলা অত্যন্ত অসুস্থ। হে কি সরলা, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? অন্তর্দাহে তাহারা শুকাইয়া কাঠ হইয়া যাউক, 1 ফোঁটা জল যেন না পড়ে। অশ্রু স্ত্রীলোকের জন্য, পুরুষের তাহাতে হাত দিবার কোনো অধিকার নাই। যন্ত্রণায় পুড়িয়া যাও, কাঁদিতে পাইবে না, কাঁদিলে স্ত্রীলোক হইয়া যাইবে। সরলা, কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে? সরলা স্বামীর হাত আপন হাতে টিপিয়া ধরিয়া কাঁদিয়া বলিল, তুমি কি পরজন্মে বিশ্বাস করো? সত্যেন্দ্র কাঁদিতে কাঁদিতে বলিল, করতাম কিনা জানি না, কিন্তু আজ থেকে সম্পূর্ণ বিশ্বাস করব। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পাইল। ঔষধ খাওয়াইবার সময় হইয়াছে দেখিয়া কামাখ্যাবাবু
হরদেববাবু এবং ডাক্তারবাবু কক্ষে প্রবেশ করিলেন। ডাক্তার নাড়ি টিপিয়া বলিলেন, আশা বড়ই কম, তবে ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হইল। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে লইয়া কলিকাতায় ফিরিলেন। কি যেন কি একটা হয়ে গেল। রাজশয্যায় শুয়ে ইন্দ্রত্বের সুখ যেটুকু উপলব্ধি করছিলাম, কে যেন টান মেরে সুখে সেই স্বপ্নটা ভেঙে দিল। অর্ধেক রাত্রে উঠে বসেছি, ঘুম ভেঙে গেছে। আমার আজীবন সহচর্য সেই হাত ছেঁড়া খাটটায় শুয়ে আছি। আচ্ছা, আমি কি কাঁদবো না হাসবো? সুখের স্রোতে যে অনন্তে ভেসে যাচ্ছিলাম, হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হয়ে গেছি। আর বুঝি কখনো ভেসে যেতে পারবো না। সব যেন উল্টে গেছে। জীবনের কেন্দ্র পর্যন্ত কে টেনে পরিধির বাইরে যে নিয়ে গেল, কিছুতেই আর ঠাউর করতে পারি না। এ যে কি হলো। নিশীথে সত্যেন্দ্রনাথ জানালায় বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল। গাছগুলা কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রর সহিত বিনিময় করিতেছিল। শোঁ শোঁ করিয়া নৈশ বাতাস বহিয়া গেল। কিছু বলিয়া গেল কি? বলিল বই কি, সেই এক কথা। সব জিনিসই সেই এক কথা বলিয়া বেড়ায়। পাপিয়া আর চোখ গেল বলে না, ঠিক যেন বলে মরে গেল। বউ কথা কও পাখি আর আপনার বল বলে না, সেও বলে বউ মরে গেছে। সব জিনিস ওই একই কথা বারবার কহিয়া বেড়ায় কেন? শো শো করিয়া নৈশ বাতাস যেন ওই কথাই কহে, নেই নেই সে নেই। সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ, সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিল। চক্ষু মুদিতে সাহস হয় না, পাছে সেটি হারাইয়া যায়। দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে। প্রভাতে নিদ্রাভঙ্গ হইলে আবার সেটিকে দেখিবার চেষ্টা করে। আলো ভালো লাগে না, জ্যোৎস্নায় আর আমোদ হয় না। সত্যেন্দ্র এম.এ. পরীক্ষায় ফেল হইয়া গিয়াছে। পাশ হইবার ইচ্ছাও আর নাই, উৎসাহ নিবিয়া গিয়াছে। আচ্ছা, পাশ করলে কি নক্ষত্র কাছে আসে? হরদেববাবু সপরিবারে দেশে চলিয়া আসিয়াছেন। সত্যেন্দ্র বলে সে বাটি হইতে ভালো পরীক্ষা দিতে পারিবে। শহরের এত গণ্ডগোলে ভালো পড়াশোনা হয় না। সত্যেন্দ্র এখন একরকমের লোক হইয়া গিয়াছে। মুখখানা দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই, যেন মস্ত পীড়া হইতে সম্প্রতি আরোগ্য লাভ করিয়াছে। দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ছাড়িয়া ধুলা পরিষ্কার করে। নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে। হারমোনিয়ামের ঝাঁপ খুলিয়া মিছিমিছি পরিষ্কার করে। সরলার পরিষ্কৃত পুস্তকগুলি আরও পরিষ্কার করে।
ভালো ভালো কাগজ খাম লইয়া সরলাকে পত্র লিখিয়া কি একটা শিরোনামা দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে। সত্যেন্দ্র জননী বড় বুদ্ধিমতী। তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন, সত্য আমার কি হয়ে গেছে দেখেছ? কর্তা বলিলেন, দেখছি তো, কিন্তু কি করি বলো তো? কি আবার করবে? আবার বিয়ে দাও, ভালো বউ হলে আবার সত্য আমার হাসবে, আবার কথা বলবে। সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন, বাবা সত্য, আমার একটা কথা শুনবে কি? কি মা? তোমাকে তোমাকে আবার বিয়ে করতে হবে। সত্য হাসিয়া কহিল, এই কথা? তা বুড়ো বয়সে আবার ওসব কেন মা? মা পূর্ব হইতেই অশ্রু সঞ্চিত করিয়াছিলেন, সেগুলি এখন বিনা বাক্য ব্যয় নামিতে আরম্ভ করিল। মা চক্ষু মুছিয়া বলিলেন, 21 বছর বয়সে কেউ বুড়ো হয় না বাবা, কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছে হয় না। কিন্তু কিন্তু আমি আর একা থাকতে পারি না বাবা, পারি না। পরদিন প্রাতে হরদেববাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই কথাই বলিলেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝিলেন মৌনতাই সম্মতির লক্ষণ মাত্র। সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটোর সম্মুখে দাঁড়াইয়া কহিল, শুনছ সর, আমার আবার বিয়ে হবে। ফটোগ্রাফ কথা কহিতে পারে না, পারিলে হয়তো বলিত, বেশ তো। বলিত কি? সত্যেন্দ্রর এবার কলিকাতায় বিবাহ হইল। শুভদৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড়ই সুন্দর। হোক সুন্দর, সে তথাপি ভাবিল তাহার মাথায় একটা বোঝা চাপিল। বিবাহের পর 2 বৎসর নলিনী পিতৃগৃহে রহিল। 3য় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়াছে। গৃহিণী নূতন বধূর মুখখানা দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন, আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন। রাত্রে যখন 2 জনে পাশাপাশি শুইয়া থাকে, তখন কেহই কাহারও সহিত কথা কহে না। নলিনী ভাবে, কেন কেন আমার সঙ্গে এত অযত্ন? সত্য ভাবে, এ কোথাকার কে যে আমার সরর জায়গায় শুয়ে থাকে? নূতন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা বলে না ভালোই। একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যায় কেহ নাই। ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানালায় বসিয়া আছে। জানালা খোলা, খোলা পথে জ্যোৎস্নালোক প্রবেশ করিয়াছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দ অংশ দেখিতে পাইল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড়ই সুন্দর দেখাইল। কান পাতিয়া শুনিল নলিনী কাঁদিতেছে। সত্য ডাকিল, নলিনী। নলিনী চমকিয়া উঠিল। স্বামী আহ্বান করিয়াছেন। অন্য মেয়ে কি করিত জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল। সত্যেন্দ্র বলিল, কাঁদছ কেন? কি হয়েছে? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল। তাহার 16 বৎসর বয়সে স্বামীর এই আদরের কথা। অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে বলিল, তুমি আমাকে দেখতে পারো না কেন? সত্যেরও
বড় কান্না আসিতেছিল। তাহা রোধ করিয়া সে বলিল, দেখতে পারি না তোমায় কে বললে, তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরে সকল কথা শুনিতে লাগিল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল, ভেবেছিলাম এ কথা কাউকে বলবো না, কিন্তু না বলেও কোনো লাভ নেই। তোমার কাছে কিচ্ছু গোপন করব না। সকল কথা যদি তোমায় খুলে বলি তাহলে তুমি বুঝতে আমি কেন এমন করি। আমি আমি এখনো সরলাকে, মানে আমার আগের স্ত্রীকে ভুলতে পারিনি নলিনী। ভুলতে যে পারবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি এক হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে তোমাকে কখনো সুখী করতে পারবো হে আশা মনে হয় না। আমি আমি নিজের ইচ্ছে তোমাকে বিয়ে করিনি, নিজের ইচ্ছে তোমায় ভালোবাসতেও পারবো না। গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসিয়া রহিল। সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে। সে কাঁদিয়াছিল কি? একে একে সরলার সকল কথা মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল। অনাহুত অশ্রু সত্যেন্দ্র নয়ন রোধ করিল। তাহার পর গণ্ড বাহিয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল। চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল, কেঁদো না নলিনী, আমার হাত কি বলো? সেদিন অন্তরে আমি যে কি যন্ত্রণা ভোগ করি তা কেউ জানে না। মনে মনে বড় কষ্ট। এই কষ্ট যদি কখনো যায় তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো হয়তো তোমাকে আবার আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জন বোঝে? নলিনী বড়ই বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝিল। স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল, তথাপি তাহার অভিমান হইল না। বোকা মেয়ে, 16 বৎসরে যদি অভিমান করিবে না তবে কবে করিবে? কিন্তু নলিনী ভাবিল, অভিমান আগে না স্বামী আগে? সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায় ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল। কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারে এ কথা সে একবারও ভাবিল না। ব্যথার যদি কেহ ব্যথী হয়, কষ্টতে যদি কেহ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে, তাহা হইলে বোধহয় তাহার ন্যায় বন্ধু এই জগতে আর নাই। ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায়ই পূর্বের কথা জানাইত। কত নিশা দুইজনের সেই একই কথায় অবসান হইত। সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে, নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতেও ভালোবাসিত। 2 বৎসর গত হইয়াছে। নলিনীর বয়স এখন 18 বৎসর। তাহার আর পূর্বের মতো কষ্ট নাই। স্বামী এখন আর তাহাকে অযত্ন করেন না। স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে। যে জোর করিয়া কিছু লইতে জানে সে তাহা রাখিতেও জানে। তাহার এখন আর কোনো কষ্ট নাই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে। কাছারির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে, উপহাস করে, গান বাজনা করিয়া আমোদ পায়। কথায় সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে। মানুষ যেটা পায় না সেটাই
তাহার অত্যন্ত প্রিয় সামগ্রী হইয়া দাঁড়ায়। মনুষ্য চরিত্র এমনি। তুমি অশান্তিতে আছো, শান্তি খুঁজিয়া বেড়াও। আমি শান্তি ভোগ করিতেছি, তবুও কোথা হইতে যেন অশান্তিকে টানিয়া বাহির করি। ছল ধরা যেন মানুষের স্বভাব সিদ্ধ ভাব। যেই মাছটা পলাইয়া যায় সেইটাই কি ছাই বড় হয়? সত্যেন্দ্রনাথও মানুষ। মানুষের স্বভাব কোথায় যাইবে? এত ভালোবাসা, এত যত্ন ও এত শান্তির মধ্যে তাহার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়া ওঠে। তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। মাঝে মাঝে তাহার মনে হয় বুঝি আর সে সামলাইতে পারিবে না। এতদিনের চেষ্টা, যত্ন, অধ্যাবসায় সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে। নলিনীর এতটুকু ত্রুটি দেখিলেই সত্যেন্দ্র ভাবে, সরলা থাকিলে বোধহয় এমনটা হইত না। হইত কিনা ভগবান জানেন, হয়তো হইত না, হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত। কিন্তু তাহাতে কি? সে মৎস্য যে পলাইয়া গিয়াছে। সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলিতে পারে নাই। কাছারি হইতে আসিয়া যদি নলিনীকে সে দেখিতে না পায়, অমনি মনে করে কিসে আর কিসে। নলিনী বড় বুদ্ধিমতী। সে সর্বদা স্বামীর নিকটেই থাকে, কারণ সে জানিত এখনো তিনি সরলাকে ভুলেন নাই। একেবারে ভুলে যান এই ইচ্ছা নলিনীর কখনো মনেও হয় না। তবে অনর্থক মনে করিয়া কষ্ট না পান এই জন্যেই সে সর্বদাই কাছে থাকিত, যত্ন করিত। নাই ভুলুন, কিন্তু তাহাকে তো অযত্ন করে না, এটাই নলিনীর ঢের। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। কলিকাতায় তাহার বাটি, নলিনীদের বাটির কাছে। কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে। রায় কাকিমাও প্রায় প্রত্যহই সত্যেন্দ্রর বাটি বেড়াইতে আসেন। গোপীবাবুও প্রায়ই আসেন। গ্রাম সম্পর্কে খুড়শ্বশুরকে সত্যেন্দ্রনাথ অতিশয় মান্য করে। সত্যেন্দ্রর বাসা তাহার বাটি হইতে দূরে হইলেও উভয় পরিবারের মধ্যে বেশ মেলামেশি হইয়া গিয়াছে। নলিনীও মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে যায়, কারণ একে কাকার বাড়ি, তাহাতে গোপীবাবুর কন্যা হেমার সহিত তাহার বড়ই ভাব। বাল্যকালের সখী, কেহ কাহাকে ছাড়িতে চাহে না। সেদিন তখন 12টা বাজিয়া গিয়াছে। সত্যেন্দ্র কাছারি চলিয়া গিয়াছে। কোনো কর্ম নাই দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল, কিন্তু তৎক্ষণাৎ গড়গড় করিয়া একখানি গাড়ি ডেপুটিবাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল। কে এলো? হেম বুঝি? আর ভাবিতে হইল না, বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল। হেমা আসিয়া একেবারে নলিনীর চুল ধরিয়া কহিল, হ্যাঁ, আর লেখাপড়ার দরকার নেই, ওর তো চল, আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে। নলিনী কহিল, বউ এসেছে? তা সঙ্গে আনলি না কেন? হেম কহিল, তা কি হয়, নূতন বউ এসেছে, হঠাৎ করে তোর এখানে নিয়ে আসবো? নলিনী কহিল, তাহলে আমি বা যাব কেন? হেমাঙ্গিনী হাসিয়া বলিল, তোর ঘাড় যাবে, এই যে আমি টেনে নিয়ে যাচ্ছি। চুল ধরিয়া টানিয়া লইয়া যাইলে নলিনী কেন, অনেককেই যাইতে হইত। নলিনীকেও যাইতে হইল। যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল, কারণ তাহাদের বাটি যাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত। 2-1 দিন নলিনীর বাটি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন। সেরূপ অবস্থায় সত্যেন্দ্রর বড়ই অসুবিধা হইত। তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর বড় লজ্জা করিত, কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তাহার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টায় আজও নলিনী 7টার পূর্বে ফিরিতে পারিল না।
আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে। তখনও কিছু আহার করে নাই। খাওয়াইবার ভার নলিনী আপন হস্তেই রাখিয়াছিল। কাছে আসিলে সত্যেন্দ্র হাসিল, কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না। সে অন্তরে শিহরিয়া উঠিল। আসন পাতিয়া নলিনী জল খাবার খাওয়াইতে চেষ্টা করিল, কিন্তু সত্যেন্দ্র কিছুই স্পর্শ করিল না। বহু সাধ্য সাধনাতেও সে কিছুই খাইল না। নলিনী বুঝিল এ অভিমান কেন। আজ হেমাঙ্গিনী শ্বশুর বাড়ি যাইবে। তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন। নলিনী বহু দিবস হেমার সহিত দেখা করিতে যায় নাই। তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে যাইতে লিখিয়াছে। নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও যাইবে না, কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না। নলিনী বড় বিপদে পড়িল। হেমা লিখিয়াছিল তাহারা ৩টার ট্রেনে রওনা হইবে। তাহা হইলে স্বামীর অনুমতি লওয়া কি করিয়া হয়। বহু চিন্তা ভাবনার পর নলিনী যাওয়াই স্থির করিল। যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক ৩টার সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠানো হয়। গাড়ি পাঠানো হইয়াছিল, কিন্তু হেমা ৩টার ট্রেনে যাওয়া হইল না। সুতরাং সে নলিনীকে কিছুতেই ছাড়িয়া দিল না। অনেক জিদ করিয়াও সে হেমার হাত এড়াইতে পারিল না। হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে। কতকাল যে আর দেখা হইবে না, সহজে কে ছাড়িয়া দেয়। বাটি ফিরিতে বিলম্ব হইলে স্বামী রাগ করিবেন এই কথা বলিতে নলিনীর লজ্জা হইতেছিল। সহজে এ কথা কেই বা বলিতে চাহে? এ হীনতা কে স্বীকার করে, বিশেষত এই বয়সে? অবশেষে সে কথাও সে বলিল, কিন্তু হেমা তাহা বিশ্বাস করিল না। সে হাসিয়া বলিল, বোকা বুঝাস না রে, রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। উপেনবাবু অমন অনেক রাগ করতে জানেন। হেমা হাসিয়াই উড়াইয়া দিল, কিন্তু নলিনীর মর্মে পীড়া হইল। সকলের স্বামী কি এক ছাঁচে গড়া? সকলেই কি উপেনবাবুর মতো? নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছে। আসিয়া শুনিল বাবু বাহিরে শয়ন করিয়াছেন। মাতঙ্গিনী ওরফে মাতু নলিনীর বাপের বাড়ির ঝি, সে নলিনীর সহিত আসিয়াছিল। অনেক দিনের লোক। সে নলিনীকে অত্যন্ত স্নেহ করিত, তাই সে নলিনীকে আজ বিলক্ষণ 10 কথা জানাইয়া দিল। বাটির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাহিরে শয্যা রচনা করিবার আদেশ দিয়াছিলেন। যখন গভীর রাত্রে শয্যায় শয়ন করিয়া চক্ষু মুদ্রিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্বস্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল, তখন সেই বহু দিনগত প্রফুল্ল কমল সদৃশ্য সরলার মুখের সহিত নলিনীর মুখের ঈষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিল। তখন সরলার ভালোবাসার নিকট নলিনীর ভালোবাসা সাগরের নিকট গোষ্পদের জল ধারণা করিবার মতোই মনে হইতেছিল। ঠিক তখনই ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী সেই গৃহে প্রবেশ করিল। সত্যেন্দ্র চাহিয়া দেখিল নলিনী। নলিনী আসিয়া সত্যেন্দ্রর পদতলে বসিল। সত্যেন্দ্র চক্ষু মুদ্রিত করিল। বহুক্ষণ এইভাবেই কাটিয়া গেল দেখিয়া সত্যেন্দ্রনাথ বিরক্ত হইল। পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্পষ্ট স্বরে কহিল,
তুমি এখানে কেন? নলিনী কাঁদিতেছিল, কথা কহিতে পারিল না। কান্না দেখিয়া ডেপুটি বাবুও আরেকটু ক্রুদ্ধভাবে বলিল, রাত হয়েছে, যাও ভিতরে গিয়ে শৌকে যাও। এবার চক্ষের জল মুছিয়া সে বলিল, তুমিও শোবে চলো। সত্যেন্দ্র ঘাড় নাড়িল, বলিল, আমার বড় ঘুম পেয়েছে, আর উঠতে পারবো না। কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয়। নলিনী চক্ষের জল মুছিয়াছে, স্বামীর কাছে আর সে কাঁদিবে না। ধীরে ধীরে পায়ের উপর হাত রাখিয়া নলিনী বলিল, এবার আমাকে ক্ষমা করো, এখানে তোমার বড় কষ্ট হবে, ভিতরে চলো। সত্যেন্দ্র আর ভিতরে যাইবে না প্রতিজ্ঞা করিয়াছে। সে বলিল, কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নেই, যাও তুমি শৌকে যাও, আমিও ঘুমোই। নলিনী সত্যেন্দ্রকে চিনিত। সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদিয়া কাটাইল। বলি, ও হেমাঙ্গিনী, একবার দেখে গেলে না? রাগারাগির ব্যাপার তো তুমি খুব ভালো বোঝো, একবার মিটিয়ে দিয়ে যাবে না? পরদিনও সত্যেন্দ্র বাটির ভিতর আসিল না, বা নলিনীর সহিত সাক্ষাৎ করিল না। নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রর হাতে দিয়াছিল। সে সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর সম্মুখে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, এসব আর এনো না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় আসিয়া পৌঁছাইলেন। হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল, কিন্তু ততোধিক বিস্মিত হইল। আরে দাদা যে! নরেন্দ্রবাবু নলিনীর সহিত সাক্ষাৎ করিয়া হাসিয়া বলিলেন, বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন বোন? ব্যস্ত? কথাটার অর্থ নলিনী তখনই বুঝিয়া ফেলিল। সে হাসিয়া বলিল, তোমাদের অনেকদিন দেখিনি যে। সেদিন স্বামীর চরণে প্রণাম করিয়া নলিনী দাদার সহিত গাড়িতে উঠিল। সেই রাত্রে সত্যেন্দ্রনাথ একটুও ঘুমাইতে পারিল না। সমস্ত রাত্রি ধরিয়া সত্যেন্দ্র ভাবিতেছিল, এতটা না করলেও বোধহয় চলত। অনেকবার সত্যর মনে হইয়াছিল, এখনো তো সময় আছে, এই সময় গাড়িটা ফিরিয়ে আনি। কিন্তু হায় রে অভিমান, তাহারই জন্য নলিনীকে ফিরাইয়া আনা আর হইল না। যাইবার সময় মাতুও সঙ্গে গিয়াছিল, সেই কেবল যাইবার যথার্থ কারণ জানিত। নলিনী মাতুকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছিল, সে যেন বাটিতে কোনো কথা না বলে। নলিনী মনে করিল, এ কথা প্রকাশ করিলে স্বামীর অপযশ করা হইবে। ভালো হোক আর মন্দ হোক, তাহার স্বামীকে লোকে মন্দই বলিবে। পিতৃগৃহে যাইয়া নলিনী পিতামাতার চরণে প্রণাম করিল। ছোট ভাইটিকে কোলে লইয়া শুধু সে হাসিতে পারিল না। মা বলিলেন, নলিনী আমার একদিনের গাড়ির পরিশ্রমে একেবারে শুকিয়ে গেছে। কিন্তু সেই শুষ্ক মুখ আর প্রফুল্ল হইল না। পৃথিবীতে প্রায়ই দেখা যায়, একটা সামান্য কারণ হইতে গুরুতর অনিষ্টের উৎপত্তি হয়। শূর্পণখার ঈষৎ চিত্ত চাঞ্চল্যই স্বর্ণলঙ্কা ধ্বংসের হেতু হইয়াছিল। মহানুভব রাজা হরিশ্চন্দ্র অতি সামান্য কারণেই অমন বিপদগ্রস্ত হইয়াছিলেন। জগতে এরূপ দৃষ্টান্ত বিরল নহে। এখানেও একটা সামান্য অভিমানে বিষম বিপত্তি ঘটিয়া উঠিল। সত্যেন্দ্রনাথের দোষ দেব কি? নলিনী কখনো অভিমান করে নাই। স্বামীর কষ্টের কথা মনে করিয়া সে নীরবে সমস্ত সহ্য করিত। আর পারিল না। সে ভাবিল, এই ক্ষুদ্র কারণে যে স্বামী কর্তৃক পরিত্যক্ত হয়, সে মরে না কেন?
দারুণ অভিমানে নলিনী শুকাইতে লাগিল। ওদিকে সত্যেন্দ্রর অভিমান ফুরাইয়া গিয়াছে। তাহার এই মিছা অভিমান কতদিন থাকে? অভিমান দারুণ কষ্টের কারণ হইয়া দাঁড়াইয়াছে। সত্যেন্দ্র প্রত্যহ চাহিয়া থাকে, আজ হয়তো নলিনীর পত্র আসিবে, হয়তো সে লিখিবে, আমায় লইয়া যাও। সত্যেন্দ্র ভাবে, তাহলে তাহলে না মাথায় করে নিয়ে আসব, আর কখনো এরকম অন্যায় ব্যবহার করব না। কিন্তু ভবিতব্যকে কে অতিক্রম করবে? যাহা হইবার তাহা হইবেই। তুমি আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আজকাল করিয়া 6 মাস কাটিয়া গেল। হতভাগিনী কোনো কথাই লিখিল না। পাপিষ্ঠ সত্যেন্দ্রনাথ ভাঙিল, কিন্তু মচকাইল না। ক্রমশ সত্যেন্দ্রনাথের অসহ্য হইল। লুপ্ত অভিমান আবার দৃপ্ত হইয়া উঠিল। ক্রোধ আসিয়া তাহাতে যোগ দিল। হিতাহিত জ্ঞানরহিত সত্যেন্দ্রনাথ নিজের দোষ দেখিল না। ভাবিল, যাহার অহংকার এত, তাহার প্রতিশোধও তদ্রূপ প্রয়োজন। কেহই নিজের দোষ দেখিল না। সেই অর্ধমিলিত হৃদয় দুইটি আবার চিরকালের জন্য বিভিন্ন হইয়া চলিল। যৌবনের প্রারম্ভে সংকুচিতা লতাকে টানিয়া বাড়াইয়াছিল, কিন্তু আর সহে না। এইবার ছিঁড়িবার উপক্রম হইল। সত্যেন্দ্রনাথ, তোমার দোষ দিই না, তাহারও দিই না। দুজনেই ভুল করিয়াছ, দোষ করো নাই। ভুল দেখিতে পারিলে আত্মগ্লানি কাহার যে অধিক হইত, তাহা ভগবানই জানে। আমরাও বুঝিতে পারিতাম না, তোমরাও পারিতে না। বুঝিতে পারি না কি আকাঙ্ক্ষায়, কি সাধ পূর্ণ করিতে তোমরা এতটা করিলে? সাধ কি মেটে না? মেটাবার ইচ্ছা নাই? কি সাধ, তাহাও হয়তো ভালো বুঝিতে পারি না। তথাপি কাতর হৃদয় একটা অতৃপ্ত আকাঙ্ক্ষায় সকল সময়ে হাহাকার করিয়া ওঠে। কি যে হয়, কেন যে অদৃশ্য গতি ওই লক্ষ্যহীন প্রান্তে পরিচালিত হয়, কিছুতেই তাহা নির্ণয় করা যায় না। যাহা ঘটিবার তাহা ঘটিবে। ইচ্ছা হইলেও মনের সহিত দ্বন্দ্বযুদ্ধ করিয়াও তোমাকে অপরাধ হইতে অব্যাহতি দিব। অমন রূপে গুণে বউ পুত্রের পছন্দ হয় না। গৃহিণীর বড়ই দুঃখ। অমন চাঁদপানা বউ লইয়া ঘর করিতে পারিলেন না ভাবিয়া গৃহিণী অত্যন্ত বিমর্ষ হইয়া আছেন। জননীর শত চেষ্টাতেও পুত্রের মত ফিরিল না। এখন আর উপায় কি? ছেলেরই যদি পছন্দ না হলো, তখন আর কিসের বউ? হ্যাঁ, ছেলের আদরেই তো বউয়ের আদর, আর আমারই বা হাত কি এতে? হ্যাঁ, নিজে দেখে শুনে বিয়ে করলে আমি কি আটকাতে পারি? ইত্যাদি মৃদু বচন আওড়াইতে আওড়াইতে অভ্যাসানুসারে গৃহিণী বরণডালা সাজাইতে বসিলেন। 2 বৎসর পূর্বে হরদেব বাবুর মৃত্যু হইয়াছিল। সে কথা স্মরণ হইলে চক্ষে জল আসিল। আবার নলিনীর কথা মনে পড়িল। কি জানি কেমন বউ আসিবে। কর্তা বাঁচিয়া থাকিলে বোধহয় পোড়া কপালির এই দুরবস্থা দেখিতে হইত না। সত্যেন্দ্র বিবাহ করিয়া আসিল। মা বউ বরণ করিয়া ঘরে তুলিলেন। আবার পোড়া চোখে জল আসিল। জল মুছিতে মুছিতে তিনি বলিলেন, চোখে কি পড়েছে? কেবল জল আসছে। গিরিবালা বড় মুখ ফোঁড়ামে। বিশেষত নলিনীর সহিত তাহার বেহান পাতানো ছিল। সে বলিয়া ফেলিল, এই বয়সে 3 বার, আরো কতবার চোখে কি যে পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনিলেন, সত্যর কানেও গেল। কাল সাধের ফুলশয্যা। কোথা হইতে একটা ভারী জমকালো রকম তত্ত্ব আসিয়াছে।
বর কনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি বড় সুন্দর রকমের। কনের বেনারসি চেলিখানির মতো সুন্দর চেলি গ্রামে ইতিপূর্বে কেহ দেখে নাই। সকলেই জিজ্ঞাসা করিতেছেন, কোথাকার তত্ত্ব, হ্যাঁ, কোথা থেকে এসেছে? গৃহিণী এক একবার ঢোক গিলিয়া বলিতেছেন, সত্তর একজন বন্ধু পাঠিয়েছে। গৃহিণী চক্ষের জল চাপিয়া, যথার্থ সংবাদ চাপিয়া, হাসি কান্না মিশ্রিত মুখে তত্ত্বের মিষ্টান্ন বন্টন করিলেন। সকলে যে যাহার ভাগ লইয়া চলিয়া গেল। যাইবার সময় রাজবালা বলিল, বেশ তত্ত্ব করেছে। নিত্যকালী বলিল, তার হবে না, বড়লোক তত্ত্ব পাঠালে এমনই পাঠায়। ক্রমশ এ কথা চাপা পড়িল। তখন যোগমায়া বলিল, আচ্ছা, আবার বিয়ে করলে কেন গা? জ্ঞানদা কহিল, কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানে, ওসব কথা বোঝা যায় না। রামমণি জাতিতে নাপিতের কন্যা, তবে অবস্থা ভালো, দেখিতেও মন্দ নহে। এই নাকটি সামান্য চাপা মাত্র। কোনো কোনো পরশ্রীকাতর লোক তাহার চক্ষেরও দোষ দিত, বলিত হাতির চোখের চেয়েও ছোট। যাক, এ নিন্দাবাদে আমাদের প্রয়োজন নাই। রামমণি একটু হাসিয়া বলিল, তোমাদের ঘটে যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর ও কথা বলো? ছুঁড়ি সদা সর্বদাই যে ফিক ফিক করে হেসে কথা বলতো, তাতেই আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ, স্বভাব চরিত্রের মন্দ লো, স্বভাব চরিত্রের মন্দ না হলে তাড়িয়ে দেয়, আবার বে করে। মুখে কিছু না বলিলেও কথাটা অনেকের মতের সহিত মিলিল। ইহার দুই একদিন পরে গ্রামে প্রায় সকলেই জানিল যে রামমণি জমিদারের বাটির গূঢ় রহস্য ভেদ করিয়াছে। নাপিতের মেয়ে না হইলে এত বুদ্ধি কি বামুন কায়েতের মেয়ের হয়? কথাটা অনেকেই স্বীকার করিল। এবার গৃহিণীর পালা। এ কথা যখন তাহার কানে গেল, তিনি ঘরের কপাট বন্ধ করিয়া একেবারে ভূমে লুটাইয়া পড়িলেন। আমার নলিনী কোলাটা! কে জানি কেন গৃহিণী সরলা অপেক্ষা নলিনীকে অধিক ভালোবাসিয়াছিলেন। জন্মের মতো সেই নলিনীর কপাল ভাঙিয়া গিয়াছে। গৃহিণী মনে মনে ভাবিলেন, কথাটা যদি সত্যি হয় তো ভালো, নয়তো আমি নলিনীকে নিয়ে কাশিবাসী হব। পোড়া কপালির এ জন্মের মতো সব স্বাদ তো মিটেছে। তখন তিনি দ্বার খুলিয়া মাতুকে ডাকিয়া আনিয়া আবার দ্বার বন্ধ করিলেন। মাতুই তত্ত্ব লইয়া আসিয়াছিল। দুইজনের চক্ষু জলের বহু বিনিময় হইল। কেমন করিয়া নলিনীর সোনার বর্ণ কালি হইয়াছে, কি অপরাধে সত্যেন্দ্র তাহাকে পায়ে ঠেলিয়াছে, কত কাতর বচনে সে ঠাকুরানীকে প্রণাম জানাইয়াছে, ইত্যাদি বিবরণ মাতঙ্গিনী বেশ করিয়া বিনাইয়া বিনাইয়া চক্ষু মুছিতে মুছিতে গৃহিণীকে শুনাইল। শুনিতে শুনিতে গৃহিণীর পূর্ব স্নেহ শতগুণ বর্ধিত হইয়া উঠিল। পুত্রের উপর দারুণ অভিমান জন্মিল। মনে মনে তিনি ভাবিলেন, আমি কি সত্যের কেউ নই? সকল কথাই কি আমার উপেক্ষাযোগ্য? আমার কি একটা কথাও থাকবে না? আমি আবার নলিনীকে বাড়িতে আনব। অমন লক্ষ্মীর এই দশা করেছে। সেই দিন সন্ধ্যায় জননী পুত্রকে ডাকিয়া বলিলেন, নলিনীকে নিয়ে এসো। পুত্র ঘাড় নাড়িয়া বলিল, না। জননী কাঁদিয়া ফেলিয়া বলিলেন, ওরে ওরে, আমার নলিনীর নামে গ্রামময় কলঙ্ক রটেছে। তুই যে তার স্বামী, তার মান রাখবি নি? কিসের কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে যে আর একখানা বিয়ে করলি, আমি কার মুখ বন্ধ করব? মুখ বন্ধ করে কি হবে? তবু আনবি নি? না। জননী অতিশয় ক্রুদ্ধা হইলেন। কিরূপ ক্রুদ্ধা হইতে হইবে এবং
তখন কি কথা বলিতে হইবে তাহা তিনি পূর্বেই স্থির করিয়া আসিয়াছিলেন, সুতরাং কিছু ভাবিতে হইল না। বলিলেন, তবে তবে কালই আমাকে কাশী পাঠিয়ে দাও, আমি এখানে আর এক দণ্ড থাকতে চাই না। সত্য আর সে সত্য নাই। সরলার আদরের ধন, ক্রীড়ার দ্রব্য, শখের জিনিস, অন্যমনস্ক উচ্চমনা সরল হৃদয় প্রফুল্ল বদন স্বামী, নলিনীর বহু যত্নের বহু ক্লেশের মনের মতো সত্যেন্দ্রনাথ আর নেই। সেও বুকে পাষাণ চাপাইয়াছে, লজ্জা শরম হিতাহিত জ্ঞান সকলই হারাইয়াছে। সে অনায়াসেই বলিল, তোমার যেখানে ইচ্ছা হয় যাও, আমি আর কাউকে আনতে পারবো না। সত্যর মুখে যে এই কথা শুনিবেন মা তাহা স্বপ্নেও ভাবেন নাই। কাঁদিতে কাঁদিতে চলিয়া গেলেন। যাইবার সময় একবার বলিলেন, বউ আমার কুলোটা নয়, তা তুমি বেশ জানো। গ্রামের লোকের যা ইচ্ছে হয় বলে বলুক, কিন্তু আমি কখনো বিশ্বাস করব না, কখনো বিশ্বাস করব না। পরদিন পিসিমা সত্যেন্দ্রকে ডাকিয়া বলিলেন, তোমার এক বন্ধু তোমাকে তত্ত্ব করেছে, দেখেছ কি? সত্য ঘাড় নাড়িল, বলিল, না। কে বন্ধু? তা জানি না, বসো, কাপড়গুলো নিয়ে আসি। অল্পক্ষণ পরে পিসিমা এক তাড়া কাপড় লইয়া আসিলেন। সত্য দেখিল বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হইল। কোন বন্ধু পাঠিয়েছে? চেলিখানি বেশ করিয়া দেখিতে দেখিতে সে লক্ষ্য করিল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলিয়া দেখিল একখানা ক্ষুদ্র পত্র। হস্তাক্ষর দেখিয়া সত্যেন্দ্রর মাথা ঝাঁত করিয়া উঠিল। লেখা আছে, ভগিনী, স্নেহের উপহার প্রত্যাখ্যান করিতে নাই। তোমার দিদি যাহা পাঠাইল গ্রহণ করিও। সে রাতের ফুলশয্যা সত্যেন্দ্রর পক্ষে কণ্টকশয্যা হইল। যুবার অভিমান কোনো বালকে দেখিয়াছে কি? সত্যেন্দ্রর ন্যায় অভিমান করিয়া এতটা অনর্থপাত করিতে কোনো বালককে দেখিয়াছ কি? ছেলেবেলায় পুস্তক লইয়া খেলা করিতাম বলিয়া পিতার নিকট শাস্তি ভোগ করিয়াছি সত্যেন্দ্রনাথ। তুমি হৃদয় নিয়া খেলা করিয়াছ, শাস্তি পাইতে হইবে। ভয় হয় কি? তোমরা যুবা, সমস্ত সংসারটাই তোমাদের সুখের নিকেতন। কিন্তু বলো দেখি, তোমাদের কাহারও কি এমন একটা সময় আসে নাই যখন প্রাণটা বাস্তবিকই ভার বোধ হইয়াছে, যখন জীবনের প্রত্যেক গ্রন্থগুলি শ্লথ হইয়া ক্লান্তভাবে ঢলিয়া পড়িবার উপক্রম করিয়াছে? না হইয়া থাকে একবার সত্যেন্দ্রনাথকে দেখো। ঘৃণা করিতে ইচ্ছা হয়, স্বচ্ছন্দে ঘৃণা করো। ঘৃণা করো, সহানুভূতি প্রকাশ করিও না। ঘৃণা করো, কিছু বলিবে না। দয়া করিও না, মরিয়া যাইবে। পাপী যদি মরিয়া যায়, প্রায়শ্চিত্ত ভোগ করিবে কে? সত্যেন্দ্র শ্রান্ত জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা লইয়া আসে। সমস্ত দিন ছটফট করিয়া যেন সে বোঝা আর নামাইতে পারে না। সত্যেন্দ্রর মাঝে মাঝে বোধ হয় যেন তাহার অতীত জীবন সমস্ত বিস্মৃত হইয়া গিয়াছে। শুধু কিছুতেই ভুলিতে পারে না তাহার সাধের নলিনী পাবনায় চরিত্রহীনা হইয়াছিল, তাই সে তাহার স্বামী কর্তৃক পরিত্যক্ত হইয়াছে। প্রায় 2 মাস গত হইল সত্যেন্দ্রনাথের বিবাহ হইয়াছে। আজ একখানা পত্র ও একটি ছোট পার্সেল আসিয়া সত্যেন্দ্রর নিকট পৌঁছিল। পত্রটি নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। সেখানে এইরূপ, সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আমার প্রাণাধিক প্রিয়া ভগিনী নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃ প্রেরিত হয়।
আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম। ভগিনীর ইচ্ছা ছিল এইটি আপনার নূতন স্ত্রীকে পড়াইয়া দেন। ভরসা করি তাহার আশা পূরিবে। আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুরোধ করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায়। ইতি শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন একটি ছোট পুত্র সন্তান হইয়া মরিয়া যায়, সত্যেন্দ্রনাথ এই অঙ্গুরীয়টি তাহার হস্তে পড়াইয়া দিয়াছিল, সে কথা মনে পড়িয়াছিল কি? সত্যেন্দ্রনাথ আর পাবনায় যান নাই। যে কারণেই হোক মাতা ঠাকুরানী আর কাশীবাসী হইতে পারিলেন না। নূতন বধূর নাম ছিল বিধু। বিধু বোধহয় পূর্বজন্মে নলিনীর ভগিনী ছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।